হ্যালো একটি বিশেষ ঘোষণা। আমাদের যাত্রার মাইকের চংগুলি যেসব খুঁটিতে বাঁধা আছে সেই খুঁটিগুলিকেও নড়াবেন না। এতে মাইকের চংগুলি গোলযোগ ঘুরলে আমাদের যাত্রা পরিবেশন করতে অসুবিধা হবে। যাত্রা চলাকালীন কেউ স্টেজের মধ্যে লেজার লাইট মারবেন না, এতে যাত্রা শিল্পীদের যাত্রা আপনাদের শোনাতে খুব অসুবিধা হবে। যাত্রার প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত না শুনে কেউ যাবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরাও অক্লান্ত পরিশ্রম করে আপনাদের শ্রুতিমধুর করার চেষ্টা করব। ঘোষণাটি শেষ হলো। নমস্কার। পরম পুরুষ যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদকে পাথেয় করে শ্রী শ্রী বাবা কার্তিকের পায়ে প্রণাম জানি এবং যাত্রা প্রেমী প্রত্যেকটি দর্শককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। পল্লী বধূ ময়লা সিঁদুর। রচনা তরুণ তুর্কি পালাকার ডক্টর তাপস কুমার। নির্দেশনায় লক্ষণ দাস। পরিচালনায় বলাই দাস ও সুদর্শন বৈদ্য। রূপসজ্জা নিউ জয়গুরু নাট্য নিকেতন কখননা। পরিবেশনায় নিত্যানন্দপুর নিউ তরুণ নাট্য সংস্থা। সৌজন্যে নিত্যানন্দপুর বাজার কমিটি। আরম্ভ করছি আজকের যাত্রাপালা। স্বামী সংসার সয় না সবার, জীবনটা হয় বেদনা বিদুর। নিঠুর বিধনের ললাটের লিখনে পল্লী বধূর ময়লা সিঁদুর। কত বড় লজ্জা! দাদাই তো চেয়েছিলেন এইভাবে চুপি চুপি মন্দিরে বিয়েটা সেরে ফেলতে। মহা ধুমধাম করে না হলেও আমার কি ইচ্ছে ছিল আমার দুই বোনের বিয়ে দেব। সে আশা আমাকে অপূর্ণ রয়ে গেল রে ভাই। আর সেই জন্যই বুঝি নির্মলদা কাউকে কোনো আত্মীয় স্বজনকে না জানিয়ে এইভাবে বিয়েটা সেরে ফেললো। এছাড়া নির্মলতার কোনো উপায় ছিল না রে। কিন্তু আমার যে অনেক আশা ছিল রে ভাই। দাদা, মহা ধুমধাম করে না হলেও আমার সাধ্য মতো আয়োজন করে আমি আনুষ্ঠানিকভাবে আমি আমার দুই বোনের বিয়ে দেবো। দাদা,
সে আশা যে আমার অপূর্ণ হয়ে গেল রে ভাই। বাবা, অপূর্ণ কেন থাকবি দাদা? তোমার ছোট বোন শিউলিতে রইলো, তার তুমি ধুমধাম করে বিয়ে দিও। হ্যাঁ আমার বিয়ে করতে আমার ভারী বয়েই গেল। কেন শিউলি, দিদির বিয়েতে আনন্দ করতে পারোনি বলে দুঃখ হচ্ছে, তাই না? তুমি একদম দুঃখ করো না। আমি নিজে তোমার জন্য উপযুক্ত পাত্র খুঁজে এনে ধুমধাম করে তোমার বিয়ে দেবো। তখন না হয় নিজের বিয়েতে প্রাণ খুলে আনন্দ করে নিও। ছোটি আনন্দ করলো, এই মানুষটার কি হবে জামাই বাবু? নিশি, ছোটি আনন্দ করলো, এই মানুষটার কি হবে জামাই বাবু? নিশি, তুমি তো আছো ভাই। তুমি কি পারবে না দাদার খালি হয়ে যাওয়া বুকটা আবার নতুন করে ভরিয়ে তুলতে? আমার জন্য আর কাউকে কিছু ভাবতে হবে না। আমার এই খালি হয়ে যাও ভাঙাচোরা বুকটাকে আমি পাশানো করে নেব। দাদা তখন তখন আমার এই ভাঙাচোরা বুকটার উপরে কোনো দুঃখ কষ্ট বেদনার আঁচল কাটতে পারবে না। দাদা কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। এটাই তো প্রকৃতির অলিখিত নিয়ম। দাদা। মেয়েগুলো তাদের মা বাবা ভাই বোনকে দুঃখের অন্ধকারে ডুবিয়ে দাদা। অন্যের সংসারে সুখের আলো জ্বালাতেই জন্মায়। না দাদা না, আমি উপায়টা যে আমি রোজ দুবেলা ফোন করে তোমার খোঁজ খবর নেব। দুঃখ তোমাকে আমি পেতে দিব না দাদা। প্রতি মাসে আমরা আপনাকে এসে দেখে যাবো। শিউলি, নিশি, তোমরা যেন আর মন খারাপ করো না ভাই। আমি জানি দিদির জন্য হয়তো কয়েকটা দিন তোমাদের একটু কষ্ট হবে। কষ্ট আমার জামাই বাবু আমার তো আনন্দ হচ্ছে। আমার একমাত্র দিদির বিয়েতে আজ আমার প্রাণ খুলে আসতে ইচ্ছে করছে। আজ আমার প্রাণ খুলে আসতে ইচ্ছে করছে। এই হতভাগী, তুই যদি এমন করে কান্নাকাটি করিস, আমি কিন্তু এক্ষুনি এই পোশাক খুলে দিয়ে আমি আবার বাড়ি ফিরে যাবো। আরে না, ও কথা বলতে নেই। নির্মাল্য যে আজ মা কনক দুর্গার সাক্ষাতে তোর সিঁথিতে সিঁদুর পরে নিয়েছে, তাই তুই নির্মাল্যর হাত ধরে ঘরে ফিরে যা। বরং আমাদেরকেই ঘরে ফিরে যেতে হবে। হ্যাঁ দাদা, তাই যান। আমরাও আপাতত হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আজ রাতের ট্রেনে মুম্বাই চলে যাব। তাই যাও ভাই, তাই যাও। এখান থেকে গ্রামে ফিরতে হয়তো আমাদের ট্রেন সন্দেহ হয়ে যাবে। তাই আমরাও আর দেরি করতে চাই না। চলে আয়, চলে আয় শিউলি। হ্যাঁ চলো দাদা। দিদি রে আজ আমরা আসি। আর শোন জামাই বাবুকে পেয়ে তুই আমাদের যেন ভুলে যাস না দিদি। তাহলে তাহলে আমি কিন্তু খুব রাগ করবো। এই পাগলি, তুই এমন করে কাঁদছিস কেন? আরে কাঁদবো তো আমি রে, আমি তোদের সকলকে ছেড়ে আমি যে অনেক দূরে চলে যাচ্ছি রে, অনেক দূরে, অনেক দূরে। বরং আনন্দ কর। এমন দেবতার মতো স্বামীর হাত ধরে তুই হাসতে হাসতে স্বামীর ঘরে যা। আর আমি তোর শুভ কামনায় ঈশ্বরকে ডেকে বলি, ও ঠাকুর, আমার এই শালুককে তুমি সুখী করো ঠাকুর। দাদা, আমার এই শালুককে তুমি দাদা, সুখী করো ঠাকুর, সুখী করো। কেঁদো না শালুক। শিউলি, শিউলি, কেঁদো না শালুক। তোমাকে কাঁদতে রেখে নিজেকে কিছু অপরাধী মনে হয়। অপরাধী, অপরাধী বলছো কেন গো? অপরাধী তো। আমরা ভালোবেসে বিয়ে করতে চাইলেও তোমার বাড়ির সবাই চাইতো আমাদের অনুষ্ঠান করে বিয়ে দিতে, কিন্তু এক অনিবার্য বিপদের কথা ভেবে আমরা এইভাবে বিয়েটা করতে বাধ্য হয়েছি। আমি জানি গো, তুমি বিয়ে করে সংসারী হও। তোমার দাদা সেটা চাইতেন না। শুধু সংসারই নয় শালু,
দাদা আমার প্রাপ্য প্রত্যেক সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে চায়, আর সেই জন্যই তো এবার তোমাকে আমি সাথে নিয়ে দাদার বিরুদ্ধে আমি আইনি লড়াইটা আমি লড়তে চাই। আর আমিও সবসময় তোমার পাশে থাকবো। তবে এসো এসো শালু, আমরা আমাদের স্বর্গীয় ভালোবাসাকে পাথেয় করে দুজন দুজনার হাত ধরে আবার নতুন জীবনের পথে এগিয়ে যাই। আমার স্বপ্ন যে সত্যি হলো। আমার স্বপ্ন যে আমি লোকাল থানার ওসি বংশীবদন বাগ আন্ডারওয়ালে ডন তোমার আমি ক্রাক আর আমি হাবিলদার হয়ে হালদার। আমি রুল ধরলে তোমার মতো কিছু হয় পালার পর। ও বলে পার হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে তোলো। কিন্তু কি অপরাধ করেছে আমার স্বামী? তাহলে শুনুন ম্যাডাম, ভদ্রলোক ভেবে আপনি যার গলায় বড়মাল্য তুলে দিয়েছেন সে আসলে ভদ্রতার মুখের শাড়ি এক ভয়ানক শয়তান। আপনার চার চারটে মেয়েকে দিয়ে টোপ দিয়ে ফাঁসিয়েছে। তারপর তাদেরকে হোটেলে তুলে নিয়ে গিয়ে কয়েক রাত ফুর্তি করার পর বিদেশে বিক্রি করে দিয়েছে। কেউ আপনাকে একটা হোটেলে তুলে নিয়ে গিয়ে নারী চক্রান্ত পাচারকারীর কাছে বিক্রি করে দেওয়ার প্ল্যানিং করছে। গোপন সূত্র মাপক খবর পেয়ে আজ আমরা ওকে হাতে হাতে ধরতে এসেছি। মিথ্যে কথা, বিশ্বাস করো শালু, এসবই এদের বানানো গল্প। আমার মনে হয় ষড়যন্ত্রের মিথ্যে ফাঁকি জড়িয়ে ওরা আমার সর্বনাশ করতে চাইছে। ধরা পড়ার সময় সবাই অমরই কথা বলে সাধু, তারপর পেটের নিচে দু চারটা ঘুপ ঘুপ করে দেবো না, সব আপনার গড়গড় করে স্বীকার করে নেবে। হাবিলদার, ওকে হ্যান্ডকাপ লাগাও। না না না, আপনি আমার স্বামীকে ধরে নিতে পারবেন না। পুলিশ হয়েছেন বলে আইনি ক্ষমতা প্রয়োগ করে একটা অসহায় মানুষকে আপনার অপরাধী সাথে নিয়েছে। আপনাদের আইনি ক্ষমতা প্রয়োগ করবেন তা আমি কিছুতেই হতে দেবো না। ছাড়ুন বলছি, ছাড়ুন, সেদিন বলছি, সেদিন বলছি, ছাড়ুন, লেট মি ফিনিশ। এই প্রকাশ্য জনসভায় সাধারণ জনগণের উপর খাকি উর্দিদারি সরকারি গুন্ডাদের নির্মম গুন্ডামির খবর আজ আমার পেপারের ফার্স্ট হেডলাইন। এই মিস্টার, আই এম রিপোর্টার আবির সান্নাল। আমার বাচ্চা ভাই এ কি নির্মল লোক! আমি তাকে কোনো লক্ষ্যই করিনি। তোর হাতে হ্যান্ডকাপ,
আর পুলিশের হাতে মারপিট করে ভদ্র মহিলা। আমার স্ত্রী আবির, আজই আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এই অফিসার বিনা দোষে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তুই বিশ্বাস কর ভাই, তাই প্রমাণ আমি কোনো হয়ে অপরাধ যাবে। করিনি। সেটা আদালতে প্রমাণ হয়ে যাবে। হাবিলদার, ওকে নিয়ে চলো। চলো বলছে। ওকে যে আপনি অ্যারেস্ট করতে এসছেন, তা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আপনাদের কাছে? আপনি কি ভেবেছেন মিস্টার রিপোর্টার? ঢাল তরোয়াল বিদিরাম সর্দার হয়ে আমি লড়াইয়ের ময়দানে নেমেছি, হ্যাঁ? এখন কি দেখলি আবির? কি লেখা আছে ওতে? তোর অ্যারেস্ট হওয়াটা আমি আটকাতে পারলাম না আবি। আবির কয়েকটা দিনের জন্য তোকে জেলে যেতেই হবে। না, তবে ভাবিস না নির্মাল্য, আমি বন্ধু হয়ে প্রমিস করছি যত শীঘ্রই তোকে সম্ভব আমি জেল থেকে জামিনে মুক্ত করে আনবই। কিন্তু কিন্তু যে কটা দিন আমি জেলে থাকবো, সে কদিন আমার স্ত্রী শালুকের কি হবে রে? আমি কেমন করে কার কাছে আমি শালুককে? নির্মাল্য, আমার একটা অনুরোধ রাখবি ভাই, বন্ধু হয়ে তোকে আমি হাত জোড় করে অনুরোধ করছি, যে কটা দিন আমি জেলে থাকবো, আমার স্ত্রী সে কটা দিন শালুককে তুই তোর কাছে থাকতে দে ভাই। আমার এই অনুরোধ তোর রাখ। অনুরোধ করছিস কেন নির্মাল্য? বল বন্ধুত্বের দাবি। এই আমি তোকে ছিঁড়ে কথা দিলাম, তুই ফিরে না আসা পর্যন্ত তোর স্ত্রীকে আমি যথাযোগ্য মর্যাদায় আশ্রয় দেব। বেশ, ঠিক আছে, অনেক হয়েছে, চলো এবার চলো। আর একটু সময় দিন স্যার। আমার স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, তার জ্ঞান ফেরা পর্যন্ত তার পাশে আমাকে একটু থাকতে দিন। যাওয়ার আগে আমার স্ত্রীর দুপুরে চোখের জল অন্তত আমাকে দেখে যেতে দিন। আমার কাছে তো ফালতু আবদার করে কোনো লাভ নেই। এখন বলছো আমার স্ত্রী দুপোটা চোখের জল দেখে দিন, তারপর তো বলবে যে আমার স্ত্রীর সাথে ফুল সহ্যটাও সেরে যেতে দিন। ইন্সপেক্টর, হাবিলদার, তুমি ওকে নিয়ে আসো, আমি গাড়িতে ওয়েট করছি। কোথায় হারিয়ে গেল সুখের সেদিন, ও কোথায় হারিয়ে গেল সুখের সেদিন, ও মন মানে কিছু মন বোঝে না, মন মানে কিছু মন বোঝে না, কোথায় হারিয়ে গেল সুখের সেদিন, ও কোথায় হারিয়ে গেল সুখের সেদিন, ও মন মানে কিছু মন বোঝে না, মন মানে কিছু মন বোঝে না। তুই কোনো চিন্তা করিস না রে ভাই, আমি আমার কথা রাখবো। তুই ফিরে না আসা পর্যন্ত তোর স্ত্রীকে আমি শালুক, কি মিষ্টি নাম, কিন্তু শালুকের আর কে কে আছে তা তো জানা হলো না। আহারে, এমন সুন্দর সাজ পরে যার স্বামীর ঘর আলো করার কথা, সে কিনা অসহায় ভাবে মাটিতে পড়ে আছে। ওই তো ভদ্র মহিলার জ্ঞান ফিরছে মনে হচ্ছে। আমার কি বেশ, আমার গলায় রজনীগন্ধার মালা, আমার পরনে বেনারসি, আমার সিঁদুরে সিঁদুর, তবে কি আমার বিয়ে হয়ে গেছে? কিন্তু আমার বর কোথায়? আপনি মানে তুমি আমার বর? না 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 না, আমি
আপনি যদি আমার কেউ হন, জীবনে কোনো বিপর্যয়। Stop it! Stop it! Stop it! আর এমন করবেন না। একটা কথা মনে রাখবেন, আমি আপনার কেউ না। আপনি আমার বাড়ি না, আমি তোমার বিবাহিত স্ত্রী, আমি কিছুতেই তোমার আশ্রিত হয়ে তোমার বাড়িতে থাকবো না। ওই বাড়িতে যাওয়ার আগে আমি নিজের গলা টিপে আমি নিজেকে এখানে শেষ করে দেবো। অপরাধ নিও না ঠাকুর, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা করবো না, ক্ষমা করবো না। আমার ওই গেও মার্কা শ্বশুর শাশুড়িকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। ওরা কথায় কথায় রেখে আমাকে জ্ঞান দেয়, এটা করো না, ওটা করো না। আর আমার ওই সেকেন্ড মার্কা শাশুড়িটা আমায় বলে কি না, আজ বৃহস্পতিবার, তাই গিন্নিমা বললেন আজ তুমি নির্জনা উপোস থেকে মা লক্ষ্মীর আরাধনা করবে আর আলপনা দিয়ে মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকবে। থামো। আমি কি না আঁকবো? লক্ষ্মীর পদচিহ্ন কখনোই না, আমি সব করতে পারবো না। বলে কি হয় গো বৌদিমণি, তুমি হলে কি এবারের বউ, এই সংসারের গৃহ লক্ষ্মী, আর গৃহ লক্ষ্মীকেই তো দেবী মা লক্ষ্মীর আরাধনা করতে হয়। এই, একদম জ্ঞান দেবে না তো, জ্ঞান দেবে নাই বা কেন? ঘর তেমন সবাই ওস্তাদ, তুমি আমাকে চাকর বলে আরে বাবা, চাকরকে চাকর বলবো না তো কি মাস্টার মশাই বলবো? আর হ্যাঁ, তোমার কথাগুলো তো একেবারে মাস্টারের ওপরে পণ্ডিতের মতন একেবারে। উচিত না হলেও এবারের কেউ কখনো আমাকে চাকর বলে বিদ্রোহ করে। এবারের সবাই আমাকে এবারের একজন বলেই মনে করত। তাই নাকি? হ্যাঁ গো বৌদিমণি, আর তাই তো একটা সময় আমি ভুলেই গিয়েছিলাম যে আমি এবারের চাকর। তাই আমার আসল পরিচয় জানিয়ে দেওয়ার জন্য তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক এই শোনো, অতটা ইমোশনাল হওয়ার কিচ্ছু হয়নি। কি বলতে এসেছিলে সেটা বলো। তোমাকে বলার মতো আর আমার কিছুই নেই। কিছু বলার মতো নেই? কি করে থাকবে? চাকর কি কখনো তার মনিবকে আগ বাড়িয়ে কোনো কিছু মনিব? হ্যাঁ গো বৌদিমণি, আজকে আমি এক নতুন মনিব পেয়েছি। যে মনিবের কাছে আমার মতো একমাত্র চাকরি হুকুম তামিল করাই মানায়, জ্ঞান দেওয়া মানায় না গো বৌদি। জ্ঞান দেওয়া মানায় না, জ্ঞান দেওয়া মানায় রাবিশ! রাস্কেলটা আমার মাথাটাই একেবারে ধরিয়ে দিয়ে গেল। আর ধরাবে নাই বা কেন? আমার ওই বুড়ো
অসাধারণ। কি হলো বাবা, এতদিন যে গানকে আপনারা ঘৃণা করে এসেছেন, ভজন কীর্তন নিয়ে বসে আছেন, আর সেই গান শুনে হঠাৎ করে হাততালি দিচ্ছেন যে? আমার এই হাত তৈরি কিন্তু কোনো আবেগ বা প্রশংসা নয় বৌমা। এই যে তোমার লঘু সঙ্গীত গাওয়া আর তোমার এই লঘু চরিত্রের প্রতি এই আমার ঘৃণার চপেটা। বাবা, একটা কথা মনে রাখবেন, গুরুজন বা সম্মানীয় ব্যক্তি হলে কিন্তু সম্মানটা এমনি এমনি পাওয়া যায় না, সম্মানটা আদায় করে নিতে হয়। না বৌমা না, জীবনে আমি অনেক সম্মান সঞ্চয় করেছি বৌমা, তাই এই শেষ জীবনে এসে আমি কারো কাছে আর তেমন কোনো সম্মান পাওয়ার আশা করি না। কিন্তু বৌমা, তোমাকে যে এখনো জীবনে অনেকটা পথ অতিক্রম করতে হবে। এই সুদীর্ঘ জীবন যাত্রার পথে নিজেকে এভাবে অসম্মানের অন্ধকারে নিক্ষেপ না করে তুমি সম্মানের উজ্জ্বল আলোয় নিজেকে আলোকিত করে নেওয়ার চেষ্টা করো মা। তাহলে দেখবে দেখবে আত্মতৃপ্তিতে তোমার দেহ মন একেবারে ভরে যাবে। বলেছেন বাবা, আত্মার তৃপ্তি, আমি নিজেকে সন্তুষ্ট করা, তাই নিজেকে সন্তুষ্ট করার জন্য আমার যখন যেমন চাইবে আমি তাই করব। নিশ্চয়ই করবে বৌমা, নিশ্চয়ই করবে। তুমি হচ্ছে গৃহবধূ, তাই এই সংসারের মঙ্গল কামনায় তোমাকে যা করা প্রয়োজন তোমাকে তাই করতে হবে। তাহলে এখন আমাকে কি করতে হবে? আজ থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় তোমাকে মা লক্ষ্মীর সাথে লক্ষ্মী পাঁচালি করতে হবে। আমি লক্ষ্যে পাচারি করবো? হ্যাঁ বাবা, তাই করবে। আমি খোকাকে বলিয়ে তোমার জন্য একটা বড়দের শাড়ি আনিয়েছি। আর তুমি এক কাজ করো, যাও যাও এই পোশাকটা ছেড়ে বড়দের শাড়িটা পরে আমার সাথে তুমি ঠাকুর ঘরে এসো। আচ্ছা মা, আপনার কি মনে হয় বলুন তো, আমি কি আপনার মতন ওই পুরনো কুসংস্কারের সেকেলে মানুষ? আপনার মতন আমি ওই ঠাকুর ঘরে গিয়ে লক্ষ্মীর পাঁচালি পরে লক্ষ্মীর আল পরে দেবো? ননসেন্স! হ্যাঁ দেবে বৌমা, দেবে। কারণ কি জানো বৌমা, একটা বাঙালি পরিবারের গৃহবধূ হয়ে যখন তুমি জীবন শুরু করেছো, তখন সেই বাঙালির সনাতনী সংস্কার, তাদের নীতি আদর্শ, এই সব কিছু তোমাকে মেনে নিতেই হবে বৌমা। নীতি আদর্শ? হ্যাঁ বৌমা, হ্যাঁ সংস্কার? হ্যাঁ বৌমা, সেগুলো যাও তুমি কুসংস্কার বলে মনে করছো, আর সেগুলি হচ্ছে আমাদের এই সনাতন হিন্দু ধর্মের সংস্কৃতির আধার।